আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে লকডাউন উঠে যাওয়ার পরেই আমাদের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে, সুতরাং তোমাদের কোনো সময় নেই। তোমাদেরকে মানে খুব বেশি করে তোমাদের প্রিপারেশন নিতে হবে, কালক্ষেপণ করার আর কোনো সময় নেই। আর আমাদের ট্যাক্সের সিলেবাস প্রায় অলমোস্ট শেষ, কিছুটা বাকি আছে, যার জন্য আমরা ক্লাসগুলো কন্টিনিউ করে যাচ্ছি। তো আজকে আমি তোমাদের কর্পোরেট ইনকাম ট্যাক্স, যেটা কোম্পানি আমরা পড়াচ্ছিলাম, আজকে আমার 3rd লেকচার। তো চলো শুরু করি আমাদের ক্লাস। আর আমি জানি যে তোমরা আমার পরিচয়টা জানো, কারণ অনেকগুলো ক্লাস তোমাদের সাথে আমাদের হয়েছে। আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো চলো শুরু করি আমাদের ক্লাস। আজকে তোমরা দেখছো, আজকে আমরা অ্যাডমিসেবল এক্সপেন্স এবং ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স এই দুটো জিনিস জানবো, কারণ এটা খুব জরুরি। আমরা যে গত ক্লাসে অংশীদারি কারবার করেছি, এর আগের ক্লাসগুলোতে যে অংশীদারি কারবার করেছি, ওখানেও কিন্তু অ্যাডমিসেবল এক্সপেন্স এবং ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সগুলো ছিল। তো অ্যাডমিসেবল এক্সপেন্স হচ্ছে অনুমোদনযোগ্য খরচ, দ্যাট মিনস ট্যাক্স অথরিটি বা আমাদের যে 1984 সালের আমাদের যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আছে, এখানে কিছু কিছু খরচকে আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে যে এই খরচগুলো আমরা কি করব, এই খরচগুলো থেকে আমাদের ট্যাক্সটা বাদ যাবে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে এই খরচগুলো অনুমোদন, আমাদের যে টোটাল ইনকাম, সেই ইনকাম থেকে এই খরচগুলো অনুমোদনযোগ্য খরচগুলো আমরা বাদ দিতে পারবো, আর অননুমোদনযোগ্য যে খরচগুলো আছে সেগুলো আমরা বাদ দিতে পারবো না। তো আমরা সাধারণত, তোমরা জানো যে ইনকাম স্টেটমেন্ট করার সময় আমরা কি করি, আমরা গ্রস প্রফিটের সাথে আমার সমস্ত এক্সপেন্সগুলো বাদ দিয়ে দেই, যে সমস্ত এক্সপেন্সগুলো বিজনেসে সংগঠিত হয় সেই সমস্ত এক্সপেন্সগুলো বাদ দিয়ে দিই, এবং নন বিজনেস ইনকাম যেগুলো থাকে সেগুলো আমরা যোগ করে নিয়ে তারপর হচ্ছে কারবারের নেট প্রফিটটা বের করি। তো এখানে আমাদের একটু উল্টা প্রসেসে আসতে হবে, কারণ হচ্ছে যে সমস্ত খরচগুলো অ্যাডমিসেবল, দ্যাট মিনস অনুমোদন দিয়েছে, সেগুলো যদি অলরেডি বাদ দেওয়া থাকে তাহলে আমার সেগুলো বাদ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ইনঅ্যাডমিসেবল খরচ যেগুলো, দ্যাট মিনস যেগুলো অনুমোদন দেয়নি গভর্নমেন্ট, বা গভর্নমেন্ট না, সরি, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, দ্যাট মিনস আয়কর অধ্যাদেশ যেগুলোকে অনুমোদন দেয়নি, সেগুলো করবো আমরা অলরেডি সেগুলো কি করেছি, বাদ দিয়ে ফেলেছি। সুতরাং এগুলোকে আবার যোগ করে নিয়ে আমাকে কাজ করতে হবে। এবং এই খরচের মধ্যে কিছু কিছু খরচ আবার থাকে যে সবগুলোই যে আমরা বাদ দেই নেট ইনকাম বের করার সময়, এমন কোনো কথা নেই। কিছু কিছু খরচ থাকে যেগুলো হচ্ছে এই অ্যাডমিসেবল এক্সপেন্সের আন্ডারে, কিন্তু আমরা বাদ দিই না, সেই খরচগুলো আমরা নতুন করে আবার বাদ দিই। এই তো আমরা আজকে হয়তো অঙ্ক করতে পারবো না, কারণ এই জিনিসগুলো অনেক বড়। তোমরা জানো যে এই আয়করের যে অধ্যাদেশের যে জিনিসগুলো, সেটা হচ্ছে ট্যাক্সের ব্যাপারগুলো অনেক বেশি ইলাবোরেট, যার জন্য হচ্ছে আমাদের হয়তো এই দুইটা পড়াতে পড়াতে আমাদের সময় শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অঙ্ক করবো। তো চলো দেখে নেই। আর এই অ্যাডমিসেবল এবং ইনঅ্যাডমিসেবল অ্যাডমিসেবল এক্সপেন্স বলা হয়েছে আমার 1984 ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 29 সেকশনে, এবং ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স বা নন অ্যাডমিসেবল এক্সপেন্স যেগুলো, সেগুলো সেকশন 30-তে বলা হয়েছে। তো আমরা দেখে নিচ্ছি আমাদের অ্যাডমিসেবল এবং ইনঅ্যাডমিসেবল খরচগুলো কোনগুলো। অ্যাডমিসেবল এক্সপেন্সে কি বলা হয়েছে, ইন কম্পিউটিং দ্য ইনকাম আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন according to Income Tax Ordinance 1984 of Section 29, the following allowance and deduction shall be allowed. That means এই যে সমস্ত খরচগুলোকে অ্যালাউ করা হয়েছে সেই খরচগুলো আমরা এখন দেখব। কি কি খরচ, the amount of any rent paid for the premises in which the business or profession is carried on. That means এখানে বলা হয়েছে যে যে সমস্ত বিল্ডিংয়ে বা যে সমস্ত জায়গায় বা ঘরে বিজনেসটা পরিচালিত হবে, সেই সমস্ত জায়গায় বা ঘরে কি হবে, সেই তার জন্য যে আমরা ভাড়া প্রদান করি, সেই ভাড়াটা আমার অ্যাডমিসেবল, দ্যাট মিনস সেটা আমি বাদ দিতে পারবো, ঘর ভাড়াটা আমি বাদ দিতে পারবো। এরপরে বলা আছে সে সমস্ত ঘর ভাড়া আমি বাদ দিতে পারবো, এবং এরপরে বলা আছে the amount paid for the repair of a hired premise। আচ্ছা, এখানে আরেকটু কথা আছে, এখানে বলা হচ্ছে যে যদি
আচ্ছা, এখানে আরেকটু বলার আছে, এখানে প্রিমিসেস সম্পর্কে আমি পুরোটা আনি নাই, ব্যাখ্যায় বলা আছে যে যদি প্রিমিসেসটা এরকম হয় বা বিল্ডিং এর এরকম হয় যে যে করদাতা, দ্যাট মিনস যে বিল্ডিং এর মালিক, সে তার একটা পোর্শন সে কারবারের জন্য ভাড়া দিয়েছে, তাহলে ওই ভাড়ার পোর্শন যতটুকু হবে ঠিক ততটুকু, মানে পুরো বিল্ডিং এর জন্য যে খরচটা অ্যাডমিসেবল হবে তা না, যতটুকু পোর্শন ভাড়া দেওয়া হচ্ছে ঠিক ততটুকু পোর্শন ভাড়ার জন্য সেটা অ্যাডমিসেবল হবে। এরপরে দেখো 2 নম্বরে, দ্য অ্যামাউন্ট পেইড ফর দ্য রিপেয়ার অফ দ্য হায়ার্ড প্রিমিসেস ইন হুইচ দ্য বিজনেস অর প্রফেশন ইজ ক্যারিড on if the SSC has undertaken to bear the cost of such repair. মেরামত খরচের এখানে বলা হয়েছে ভাড়া করা গৃহের মেরামত খরচ শর্ত সাপেক্ষে অনুমোদনযোগ্য। হ্যাঁ, ব্যবসা বা আবাসিক স্থান একই বিল্ডিং এ হলে শুধুমাত্র ব্যবসায়ের আনুপাতিক পোর্শন, শুধুমাত্র আনুপাতিক পোর্শনটাই মেরামত খরচ অনুমোদনযোগ্য হবে। দ্যাট মিনস হচ্ছে যেই বিল্ডিং এর ভাড়া আমি নিলাম, সেই বিল্ডিং যদি মেরামত করার প্রয়োজন হয় সেই মেরামত খরচটাও অ্যাডমিসেবল। দ্যাট মিনস কারবারের প্রয়োজনে যতটুকু বিল্ডিং ইউজ করা হবে বা যেই ঘরটা ইউজ করা হবে বা যেই প্লেসটা ইউজ করা হবে, সেটা কি হবে, সেটা যদি কোনো রিপেয়ারিং কস্ট হয় সেটাও অ্যাডমিসেবল। এরপরে দেখো 3 number দেখো, the amount of any interest paid or any profit shared with a bank run on Islamic principle in respect of capital borrowed for the purpose of the business or profession. এখানে কি বলা হচ্ছে যে ঋণকৃত মূলধনের সুদ এবং ইসলামী ব্যাংক হতে গৃহীত অর্থের উপর প্রদত্ত সুদ মুনাফা অনুমোদনযোগ্য। দ্যাট মিনস আমরা তো জানি যে ক্যাপিটালটা সাধারণত আমরা কি করি, নিজস্ব ক্যাপিটাল দিয়ে তো কেউ করে না, বিজনেসের জন্য কি করতে হয়, তাকে বড় করতে হয়, বাইরে থেকে তাকে ঋণ করে নিয়ে আসতে হয়, লোন করে নিয়ে আসতে হয়। তো সেটার উপর যে ইন্টারেস্ট থাকবে বা ইসলামী ব্যাংক থেকে যদি কোনো লোন নেওয়া হয় সেই ক্ষেত্রে সেটাও কি হবে, সেটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। সেটার উপর যদি ইসলামী ব্যাংক থেকে যদি কোনো লোন নেওয়া হয় এবং সেই ক্ষেত্রে সেটা যে মূলধনের পারপাসে হতে হবে এমন কোনো কথা নেই, ইসলামী ব্যাংক থেকে যে কোনো লোন যদি নেয় তার উপরে যে সুদটা দেওয়া হবে সেটাও অনুমোদনযোগ্য। নাম্বার 4 দেখো, any sum paid or credited to any person maintaining a profit and loss sharing account or deposit with a bank run on Islamic principle by way of distribution of profit by the said bank in respect of the said account of deposit. তার মানে কি বলা হলো যে ইসলামী রীতিতে পরিচালিত ব্যাংক কর্তৃক প্রদত্ত শেয়ার মুনাফা অনুমোদনযোগ্য। তার মানে হচ্ছে মানে ইসলামী যে কোনো ব্যাংক, কারণ আমরা আগে পড়েছি যে ইসলামী ব্যাংকটাও কিন্তু একটা কোম্পানি, তাই না? তো এই ইসলামী রীতিতে পরিচালিত ব্যাংকের যে মুনাফা ব্যাংক প্রদান করে সেটাও কিন্তু অনুমোদনযোগ্য। শেয়ার মুনাফা যেটা, শেয়ার প্রফিট যেটা, সেটাও হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। এরপরে দেখো 4 নাম্বার 3 4 হ্যাঁ 5 দেখো, an amount not exceeding 5% of the total income carried to any special reserve carried by such financial institution and for such purpose as may be approved by the government in this behalf if the agreed amount standing in such reserve does not exceed the paid up share capital of the institution. তার মানে কি বলছে যে সরকার কর্তৃক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক তার মোট আয়ের 5% বিশেষ তহবিলে প্রদান অনুমোদনযোগ্য। দ্যাট মিনস সরকার যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানের 5% মোট আয়ের 5% বিশেষ তহবিলে স্থানান্তর করবে, দ্যাট মিনস বিশেষ তহবিলে প্রদান করবে, সেটাও হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। এরপরে 6 নাম্বার দেখো, the amount paid on account of current repair of to building machinery, plant or furniture used for the purpose.
দ্যাট মিনস ব্যবসা বা পেশার উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতি, কারখানা বা আসবাবপত্রের চলতি মেরামত খরচও। দ্যাট মিনস ব্যবসার উদ্দেশ্যে যে সমস্ত যন্ত্রপাতি আসবাবপত্র এগুলো ইউজ করা হচ্ছে সেটার মেরামত খরচ, মেনটেনেন্স কস্ট যেটা বা রিপেয়ারিং কস্ট করতে পারো, মেরামত খরচ মেনটেনেন্স না, রিপেয়ারিং কস্ট যেটা, সেটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার দেখো, দ্য হোল অর প্রপোর্শনেট পার্ট অফ দ্য অ্যামাউন্ট অফ এনি প্রিমিয়াম paid for insurance against a risk of damage, destruction or loss of a building, machinery, plant or furniture, stock or stores, according as the whole or part thereof is used for the purpose of the business or profession. তার মানে কি বললো দেখো, এটা হলো 6-7 নাম্বার। এখানে হচ্ছে প্রিমিয়াম পেইড ফর ইন্স্যুরেন্স, দ্যাট মিনস বীমা কিস্তি যেটা পরিশোধ করবো কিসের জন্য, ব্যবসা বা পেশার উদ্দেশ্যে ব্যবহৃত দালান যন্ত্রপাতি, কলকবজা, আসবাবপত্র ইত্যাদি বীমা বাবদ প্রদত্ত বীমা কিস্তি অনুমোদনযোগ্য খরচ হিসেবে গণ্য হবে। দ্যাট মিনস হচ্ছে এখানে হলো বিজনেস পারপাসে আমি যেই যন্ত্রপাতি আসবাবপত্র মেশিনারি যত কিছু ইউজ করছি তার যে বীমা করা থাকে, তোমরা জানো যে কোনো সময় আগুন লেগে যেতে পারে বা অন্য কিছু হতে পারে, এই জন্য এগুলোর বীমা করা বাধ্যতামূলক। তো এই যে বীমার প্রিমিয়ামটা দিব, বীমা কিস্তি যাই দিব, সেটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। এরপরে দেখো, এইতে দেখো, in respect of depreciation of building, machinery, plant or furniture being the property of the assessee or bridge or road or flyover owned by the physical infrastructure undertaking and used for the purpose of the business or profession, the allowance as admissible under the 3rd schedule. এখন কি বলেছে দেখো, ব্যবসায়ের উদ্দেশ্যে করদাতার নিজস্ব ভবন, দ্যাট মিনস তার নিজের বিল্ডিং, যন্ত্রপাতি, কারখানা এবং আসবাবপত্রের অবচয় তৃতীয় তফসিলের বিধান অনুযায়ী অনুমোদিত। তৃতীয় তফসিলের বিধান অনুযায়ী এগুলোর অবচয়টা অনুমোদিত। এরপরে দেখো 9 নাম্বারে, এটা হচ্ছে 8-এর A-তে বলা হয়েছে, ইন রেসপেক্ট অফ অ্যামোর্টাইজেশন অফ লাইসেন্স ফি অ্যাজ অ্যাডমিসেবল আন্ডার দ্য 3rd শিডিউল। 3rd শিডিউল অনুযায়ী লাইসেন্স ফির যে অবলোকন সেটাও হচ্ছে অনুমোদনযোগ্য। এবং 9-এ দেখো, in case of a ship being a passenger vessel playing ordinarily on inland water or a fishing trawler which is entitled to a special depreciation allowance under paragraph 8 of the 3rd schedule, an investment allowance of an amount equivalent to 20% of the original cost of the assessee for the year in which the ship of the trawler is first put to use for public utility. তার মানে হচ্ছে এখানে কি বলেছে, তৃতীয় তফসিলের 8ম অনুচ্ছেদে বিশেষ অবচয় সুবিধাভোগী যাত্রী বহনকারী জলযান বা মাছ ধরার ট্রলারের ক্ষেত্রে যে বছর উক্ত জাহাজ বা ট্রলার নামানো হয়েছে সেই বছরে প্রকৃত মূল্যের 20% বিনিয়োগ সুবিধা পাবে। দ্যাট মিনস হচ্ছে এখানে কি বলেছে যে কিছু স্পেশাল দেওয়া হয় আমাদেরকে, কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা জানি যে কর সুবিধা দেওয়া হয়, যে ওটা উৎপাদন করা পর্যন্ত ওকে কোনো কর দিতে হবে না, বা প্রথম 3 বছর পর্যন্ত মিনিমাম রেটে দিতে হবে, এরকম কিছু সুবিধা কর প্রণোদনা গভর্নমেন্ট দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে জলযান বা মাছ ধরার ট্রলার এরা কি হবে, যেই বছর থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে এরা কি করে ব্যবহৃত হবে এবং তার থেকে যে ইনকামটা আসবে তার প্রকৃত মূল্য, এটা হলো জলযান বা মাছ ধরার ট্রলারের যে প্রকৃত মূল্য, রিয়েল প্রাইস, তার 20% কি হবে, তারা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে তারা পাবে, সুবিধা পাবে, কর সুবিধা পাবে। এরপরে দেখো, এটা হলো 9 গেল, ও 10টা হয়তো অবলোকন করেছে। 11 নাম্বার, where any building, machinery, plant or any other fixed asset not being imported software which after having been used for the assessee for the purpose of his business has been discarded, demobilized or destroyed in
in any income year or any such asset has been sold, transferred by way of exchange or compulsory acquired by a legal competence authority or exported outside Bangladesh in any income year and absolence allowance to the extent and computed in the manner specified in paragraph 10 of the third schedule. তার মানে কি বললো দেখো আয় বর্ষে করদাতার আমদানিকৃত সফটওয়্যার ব্যতীত, হ্যাঁ, আয় বর্ষে করদাতার আমদানিকৃত সফটওয়্যার ব্যতীত কোনো যন্ত্রপাতি, দালান কোঠা বা কলকবজা বা যে কোনো স্থায়ী সম্পদ নষ্ট বা পরিত্যক্ত হলে আয়কর অধ্যাদেশের তৃতীয় তফসিলের 10 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তা অনুমোদনযোগ্য খরচ হিসেবে গণ্য হবে। এবং অকেজ ভাতাটা কিভাবে হবে? অবিচ্যুতি মূল্য মাইনাস বিক্রয় মূল্য। দ্যাট মিনস ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে, অবিচ্যুতি মূল্য মানে কি? ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যে প্রাইসটা থাকে সেখান থেকে অকেজ মূল্য মানে কি? ওটা ইউজলেস হয়ে গেল, তাহলে ইউজলেস হলে স্ক্র্যাপ হিসেবে কিছু টাকা পাওয়া যাবে, সেটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা কি করব আমরা? সেটা অনুমোদনযোগ্য খরচ। দ্যাট মিনস সেটা হচ্ছে অকেজ ভাতা, ঠিক আছে? এই ভাতাটা অনুমোদনযোগ্য। এরপরে দেখো 12. In case of any animal which has been used by the SEC for the purpose of the business or profession otherwise then and stock in trade has died or become permanently useless for such purpose, an amount equivalent to the difference between the original cost of the animal to the SEC and the sum, if any, realized by sale or other disposition of the carcass, as the case may be of the animal. তাহলে এখানে কি বলেছে দেখো, করদাতার ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত পশু মারা গেলে বা অকেজ হয়ে গেলে তার মূল্য প্রকৃত মূল্য থেকে পশুটির মৃতদেহ বিক্রয় মূল্যের পার্থক্যের পরিমাণ লোকসান অনুমোদনযোগ্য। দ্যাট মিনস কেউ যদি পোলট্রি বিজনেস করে, পোলট্রি, এবং সেটা যদি পোলট্রি বিজনেসের ভিতরে সেটা যদি গরুর খামার হয়, তাহলে বলতেছে যে মৃত পশু, দ্যাট মিনস হচ্ছে কোনো কারণে গরু যদি মারা যায়, তাহলে গরু কেনার সময় আমরা যে প্রাইসটা দিয়ে কিনেছি এবং মারা যদি যায় তাহলে হলো একটা ক্ষতি, লোকসান হয়, সেই লোকসানের পরিমাণটা কি বলছে? এটা হলো অনুমোদনযোগ্য। হ্যাঁ, আর এই পশুটা করতে হবে বাণিজ্যিক উদ্দেশ্যে। দ্যাট মিনস হচ্ছে দুধের জন্য করলো বা মোটা তাজাকরণ গরু করলো যে কোরবানির সময় বিক্রি করে দিবে বা অন্য সময় বিক্রি করবে, এই ধরনের মারা গেলে তার প্রকৃত মূল্য থেকে প্রতিদিন পশুটির মৃতদেহ বিক্রয় মূল্যের পার্থক্য। দ্যাট মিনস ওই পশুটা মারা গেলে তার যে ডেড বডি থাকে সেটাই কিন্তু বিক্রি করলে কিছু পাওয়া যাবে। এটা ডেড বডি মানে চামড়ার টাকাটা, সেটা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার লস, সুতরাং সেই লসটা আমার কি অনুমোদনযোগ্য খরচ। এরপরে দেখো, any sum paid on account of land development tax or rent, local rates or municipal taxes in respect of such premises or part thereof as is used by the SEC for the purpose of business or profession. এখানে কি বললো দেখো, ব্যবসায়িক কাজে ব্যবহৃত ভূমির জন্য প্রদত্ত ভূমি উন্নয়ন কর, স্থানীয় কর বা পৌর কর অনুমোদনযোগ্য। আচ্ছা, যেই জমিটা ব্যবসায়ের কাজে ব্যবহৃত হচ্ছে বা ব্যবসায়ের মালপত্র রাখলো বা অন্য কোনো পারপাসে ইউজ হচ্ছে, সেই জমির জন্য যে আমার যে ট্যাক্স দিতে হয়, মিউনিসিপ্যাল ট্যাক্স হতে পারে বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স হতে পারে, যে ধরনের ট্যাক্স দেওয়া হয় সেই ট্যাক্সটাও অনুমোদনযোগ্য। এরপরে দেখো, any sum paid in the income year to an employee as bonus or commission for service rendered where such sum would not have been payable to him as a profit or dividend if it had not been paid as bonus or commission and is reasonable with reference, except in the case of payment of festival bonus too. One হচ্ছে the general practice is similar business or profession, the profit of the business or profession in the year and the pay of other condition of the service of the employee. এখানে কি বললো দেখো,
যে ব্যবসায় প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবসায় লাভ হলে বা চাকরির শর্ত অনুযায়ী কারবারের নিয়োজিত কর্মচারীকে প্রদত্ত বোনাস এবং কমিশন অনুমোদনযোগ্য। দ্যাট মিনস কখনো কখনো দেখবা যে যারা সেলস রিপ্রেজেন্টেটিভ বিশেষ করে ওদের বলা থাকে যে তুমি যদি এত পার্সেন্ট সেল করতে পারো তাহলে তুমি একটা কমিশন পাবে। তাহলে সেই কমিশন যে তার মানে হচ্ছে ব্যবসায়ের কাজের উদ্দেশ্যে তার চাকরির শর্ত থেকে হতে পারে অথবা বিজনেসে প্রফিট হয়েছে তার একটা পোর্শন আমরা জানি যে কোম্পানি একটা আমাদের বলা আছে সাধারণত 5% দেওয়া হয়, সেই যে কমিশনটা সেটাও কিন্তু অনুমোদনযোগ্য খরচ। এরপরে দেখো পরেরটা দেখো 15, the amount of any debt or part thereof which is established to have become irrecoverable and has actually been written off as such in the book of accounts of the SSC for the income year if the debt or part thereof has been taken into account in computing the income of the SSC of that income year or an earlier income year, and in the case of the business of banking or money lending carried on by the SSC represent money lent in the ordinary course of business। তাহলে এখানে কি বলছে যে আয় বর্ষে অবলোপিত কুড়ি বা ব্যবসায় প্রদত্ত ঋণ অনাদায়ী হলে সেটা অনুমোদনযোগ্য। দ্যাট মিনস আয় বর্ষে যদি কোনো তুমি ব্যাড ডেট রিটার্ন অফ করে ফেলো, সেই রিটার্ন অফ ব্যাড ডেট বা কোনো কি বলছে বা কোনো ঋণ যদি অনাদায়ী হয়, দ্যাট মিনস ব্যাড ডেট হয়ে যায়, তাহলে সেটাও অনুমোদনযোগ্য খরচ। এরপরে দেখো দ্যাট মিনস আমরা জানলাম ব্যাড ডেট এবং ব্যাড ডেট রিটার্ন অফ দুইটাই হচ্ছে আমার অনুমোদনযোগ্য খরচ। এরপরে দেখো 16-এ দেখো where any amount of debt or part thereof which has actually been written off as irrecoverable in the books of accounts of the SSC in any income year but has not been allowed on the ground that it has not been become irrecoverable, so much of such debt or part thereof as has been established to have become irrecoverable in any subsequent income year, such shall be allowed as the deduction in that income year। তাহলে কি বলতেছে যে এখানে বলতেছে যে পূর্ববর্তী 4 বছরের কোনো কুড়ি আয় বর্ষ অবলোকন করলে তার পরিমাণ পূর্ববর্তী 4 বছরের কোনো কুড়ি আয় বর্ষ অবলোকন করলে সেটাও হচ্ছে ইয়ে হবে, মানে আগে প্রিভিয়াস ইয়ারের কোনো কুড়ি যদি এই আয় বছরে অবলোকন করে তাহলে সেটাও কিন্তু তোমার কি অনুমোদনযোগ্য। পূর্ববর্তী 4 বছরের কোনো কুড়ি নেই, এটা বাদ দেওয়া আছে 4 ইয়ার্স। 4 বছরের যদি কোনো কুড়ি সেটা কি করে যদি অবলোকন করা হয় সেটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। এরপরে দেখো where any such debt or part thereof is written off as irrecoverable in the books of accounts of the SSC for an income year and the Deputy Commissioner of Taxes is satisfied that such debt or part thereof become irrecoverable in the earlier income year, not failing beyond a period of 4 years immediately preceding in the income year in which it was written off. The Deputy Commissioner of Taxes may, not withstanding anything containing in this ordinance, allow such debt or part thereof as a deduction or such earlier income year if the SSC accepts such finding of the Deputy Commissioner of Taxes and recompute the total income of the SSC for such earlier income year and make the necessary amendment and the provision of section 173 shall so far as may be apply thereto the period of 4 years referred to in the proviso of subsection 1 of that section being reckoned from the end of the year in which the assessment related to the income year in which
the date or part thereof is written of was made। অনেক বড় আমাদের একটা আইনের কথাটাকে ছোট করে আমরা বলছি। এখানে বলা হচ্ছে আয় বর্ষে কোনো কুড়ি হলে তা ওই বছরের বাদযোগ্য বিবেচিত না হলে পরবর্তী অনাদায়ী বলে বিবেচিত হলে উক্ত পরিমাণ অর্থ অনুমোদনযোগ্য। আচ্ছা, প্রথমে বলছে যে আয় বর্ষরে যদি কোনো কুড়ি মানে ব্যাকডেট যদি হয়েই যায়, তাহলে সেই ব্যাকডেট যদি সেই বছরে সেটা বলা হয় যে সেটা ব্যাকডেট হয় নাই, ব্যাকডেট হয়ে গেল, বাট সেটা অনুমোদনযোগ্য হয় না, যে বলছে যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেশন যদি স্যাটিসফাই না হয় বা যদি এই মর্মে কাগজপত্র দেওয়া হয় যে হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি আমার ব্যাকডেট, তাহলে পরবর্তী বছরেও 4 বছর পর্যন্ত, আমি আগেই বললাম পরবর্তী 4 বছর পর্যন্ত সেটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে বা সেটাকে মুছে দেওয়া যাবে। এটা এখানে বলা হয়েছে। এরপরে দেখো পরেরটা, ইন রেসপেক্ট, এটা হচ্ছে 18 এর এ, in respect of provision of bad and doubtful debt made by Bangladesh Development Bank for the overdue loan, a sum equal to 5% of such overdue loan or the amount of actual provision for such bad and doubtful debt in the books of SSC, whichever is the less। তার মানে এখানে কি বললো, যে সকল ব্যাংকের খেলাপি ঋণের 5% বা প্রকৃত কুড়ি, এই দুইয়ের মধ্যে যেটি ছোট, ঠিক আছে, এই দুইয়ের মধ্যে এখানে হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ব্যাংকের খেলাপি ঋণের 5% বা প্রকৃত কুড়ি, এই দুইটির মধ্যে যেটি কম সেটা অনুমোদনযোগ্য। দ্যাট মিনস এখানে স্পেশাল ভাবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে এখানে প্রেফার করা হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যদি খেলাপি ঋণের 5% অথবা তার কুঋণের পরিমাণ, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে অনুমোদনযোগ্য হবে, শুধুমাত্র এটা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে। এরপরে দেখো 18 এতে বলা হয়েছে, ইন রেসপেক্ট অফ প্রভিশন অফ ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট অ্যান্ড interest thereon made by a commercial bank including the Bangladesh Krishi Bank, Kormosongsthan Bank and the Rajshahi Krishi Unnayan Bank, is sum equal to 1% of the total outstanding loan including interest thereon or the amount of the actual provision for such bad or doubtful debt and interest thereon in the books of the SEC, whichever is less। তাহলে এখানে কি বলা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক সহ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোট অনাদায়ী ঋণ ও সুদের 1%, হ্যাঁ মোট অনাদায়ী ঋণ বা দ্যাট মিনস যেটা আমার যে লোনটা আমার কালেক্ট হবে না, হ্যাঁ ক্লাসিফাইড লোন যেটা, ঠিক আছে, তার 1% অথবা প্রকৃত কুড়ি বা সম্ভাব্য কুড়ি, এদের মধ্যে যেটি কম যেটি কম সেটা হচ্ছে আমার অ্যাডমিসেবল এক্সপেন্স। এরপরে দেখো এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে এনি এক্সপেন্ডিচার নট বিং ইন দ্য নেচার অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার laid out or expended on scientific research in Bangladesh related to the business carried on by the SSC। এখানে কি বলছে, করদাতার কারবার বা পেশার সাথে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক গবেষণার চলতি মুনাফা জাতীয় ব্যয় অনুমোদনযোগ্য। দ্যাট মিনস কোনো করদাতার যদি এরকম থাকে যে বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউট, সেই বৈজ্ঞানিক গবেষণার কাজে বা ব্যবসায়ের কোনো রিসার্চের কাজে যেই খরচটা হচ্ছে সেটা অনুমোদনযোগ্য খরচ। এরপরে দেখো any expense of a capital nature laid out or expended on scientific research in Bangladesh related to the business carried on by the SSC। এরপরে কি বলছে, বাংলাদেশে করদাতা বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত যে কোনো মূলধন খরচ অনুমোদিত। মিনস এর আগে বললো যে কোনো বৈজ্ঞানিক মুনাফা জাতীয় খরচ, দ্যাট মিনস রেভিনিউ এক্সপেন্ডিচার সেটা হচ্ছে অনুমোদনযোগ্য। এখন বলতেছে যে বৈজ্ঞানিক ব্যবসায়ের যে কোনো বৈজ্ঞানিক কাজে যে করদাতা তার কোনো বিজনেসের বৈজ্ঞানিক পারপাসে যদি কোনো মূলধন জাতীয় খরচ হয় সেটাও কিন্তু অনুমোদনযোগ্য।
পরেরটা দেখি 21. Any sum paid to a scientific research institution, association, or other body having as it obligated the undertaking of the scientific research or to a university, college, technical school, or other institution for the purpose of scientific research or technical training related to the class of the business carried on by the SC. If such institute, association, or body, or such university, college, technical school, or institution is for the time being approved by the board for the purpose of these causes. Explanation in this clause and in and in clauses 19 and 20. এখানে সায়েন্টিফিক রিসার্চ বলতে কি বলতে রয়েছে সেটা ব্যাখ্যা করেছে। সায়েন্টিফিক রিসার্চ মিনস এনি অ্যাক্টিভিটি ইন দ্য ফিল্ড অফ ন্যাচারাল or applied science for the extension of knowledge. দ্যাট মিনস এখানে সায়েন্টিফিক রিসার্চ বলতে বলেছে যে কোনো প্রাকৃতিক কোনো জিনিস বা এক্সটেন্ড অফ নলেজ অথবা জ্ঞান বৃদ্ধির জন্য যদি কোনো রিসার্চ করা হয়, যদি কোনো গবেষণা করা হয়, সেটাই হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ। তো এখানে বলছে যে সায়েন্টিফিক করদাতা তার কর্মচারী এবং পরিবার এবং তাদের কল্যাণে প্রতিষ্ঠিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজ যদি স্ট্যাবলিশ করে, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান বা এই রিসার্চের জন্য কোনো ট্রেনিং সেন্টার যদি স্ট্যাবলিশ করে, তাহলে তার খরচ হচ্ছে শর্ত সাপেক্ষে অনুমোদনযোগ্য। ঠিক আছে, এরপরে দেখো any expenditure not being in the nature of capital expenditure laid out or expended on any educational institution or a hospital established for the benefit of the employee of the SSC, their families and dependent on the training of industrial workers. তার মানে হচ্ছে করদাতা তার কর্মচারী, তাদের পরিবার এবং পোষ্যবর্গের কল্যাণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল স্থাপনের জন্য কোনো মূলধন জাতীয় ব্যয় করলে সেটাও অনুমোদনযোগ্য। আচ্ছা, এরপরে দেখি এটা হচ্ছে 23. Any expenditure in the nature of capital expenditure laid out or expended on the construction or maintenance of the educational institution or a hospital established by the SSC for the benefit of the employee, their families and dependents, or any institution for the training of the industrial workers. A হচ্ছে no charge is made for the service rendered by such institution or hospital or for the training of the workers, and no deduction or allowance is claimed under any other clause of this section for the same income year in respect of expenditure represented either wholly or partly by an SSC. তাহলে এখানে কি বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালের ব্যয় যেটা ব্যবসা প্রতিষ্ঠান কর্মকর্তা এবং কর্মচারীদের কল্যাণার্থে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল গড়ে তুলে, তাহলে সেখানকার খরচ, সেখানে যে সমস্ত খরচগুলো হবে, তার মানে সেখানকার এস্টাবলিশমেন্ট খরচ বা অন্য যে কোনো খরচ হবে, সেটাও হচ্ছে অনুমোদনযোগ্য। এরপরে দেখো এনি এক্সপেন্ডিচার, এটা হচ্ছে 24. Any expenditure laid out or expended on the training of citizen of Bangladesh in connection with a schedule approved by the board for purpose of this cause. That means যে রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো ট্রেনিং প্রোগ্রামের জন্য বাংলাদেশি নাগরিকদের ট্রেনিং বাবদ ব্যয়টা হচ্ছে অনুমোদনযোগ্য। ঠিক আছে, তার মানে হচ্ছে রাজস্ব বোর্ড যে সমস্ত ট্রেনিং সেন্টারকে অনুমোদন দিয়েছে, সেই ট্রেনিং সেন্টার থেকে যদি ট্রেনিং করা হয়, হ্যাঁ, উন্নয়নের জন্য, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাহলে সেই খরচটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। এরপরে দেখো এনি এক্সপেন্ডিচার নট বিং ইন দ্য নেচার অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর পার্সোনাল এক্সপেন্স, তার মানে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার না, আবার ব্যক্তিগত খরচ না, এনকার্ড বাই অ্যান এসএসসি ইন কানেকশন উইথ ভিজিট অ্যাব্রোড অ্যাজ এ মেম্বার অফ এ ট্রেড delegation sponsored by the government. আচ্ছা, তাহলে কি বলছে, সরকারি উদ্দেশ্যে বাণিজ্য প্রতিনিধি দলের সদস্য হিসেবে যদি বিদেশের যে ভ্রমণ ব্যয়, সেটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ।
এরপরে হচ্ছে 26, এনি সাম পেইড অন অ্যাকাউন্ট অফ অ্যানুয়াল মেম্বারশিপ সাবস্ক্রিপশন টু এ রেজিস্টার্ড ট্রেড অর্গানাইজেশন উইদিন দ্য meaning of the trade organization ordinance 1961 or to a professional institution recognized by the board in this behalf. তার মানে এখানে কি বলা হচ্ছে, মেম্বারশিপ তার মানে বাণিজ্য সংগঠন যেগুলো 1961 সাল মোতাবেক নিবন্ধনকৃত অথবা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের সদস্য হিসেবে দেও বার্ষিক চাঁদাটা, হ্যাঁ মেম্বারশিপ সাবস্ক্রিপশন চাঁদাটা যেটা দিচ্ছে সেটাও হচ্ছে অনুমোদনযোগ্য। এরপরে দেখো, এরপরে বলা হয়েছে any expenditure not being in the nature of capital expenditure or personal expense of the SSC laid out or expended wholly or exclusively for the purpose of the business or profession of the SSC. That means এখানে বলা হচ্ছে যে মূলধন জাতীয় খরচ ও করদাতার ব্যক্তিগত খরচ ব্যতীত ব্যবসায়ের কাজে মুনাফা জাতীয় অন্যান্য যে কোনো খরচই অনুমোদনযোগ্য। টুতে বলা হয়েছে where any premises, building, machinery, plant or furniture is not wholly used for the purpose of business or profession, any allowance or deduction admissible under the section shall be restricted to the fair proportion part of the amount which would be allowed if such premises, building, machinery, plant or furniture was wholly so used. Explanation কি দেওয়া হয়েছে, for the purpose of this section the expression plant including ship, vehicle, books, scientific apparatus and surgical and the other instrument or equipment used for the purpose of business or profession. তার মানে এখানে বলা হয়েছে ব্যবসায়ের কাজে যে সমস্ত জিনিসগুলো ইউজ হবে, ধরো ব্যক্তিগত কাজে একজন আনলো, ব্যবসার কাজে কিছুটা ইউজ হচ্ছে, তাহলে ব্যক্তিগত ব্যবসার কাজে যতটুকু ইউজ হচ্ছে সেই পোর্শন অনুযায়ী খরচটা হচ্ছে অনুমোদনযোগ্য। তো এই ছিল আমাদের অ্যাডমিসেবল এক্সপেন্স। তোমরা ভয় পেও না, কারণ অ্যাডমিসেবল এক্সপেন্স এখানে অনেকগুলো, 30টার মতো। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব, কারণ এটা খুব স্বাভাবিক জিনিস, তোমাদের জানাতে হবে, তোমরা এটা জেনে রাখবা। যখন তোমরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস যদি কেউ করতে চাও বা ফার্দার ইনকাম ট্যাক্সের দিকে যেতে চাও পড়াশোনার জন্য, ফার্দার পড়াশোনা, তখন এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। তো অ্যাজ এ হোল আমরা অঙ্কগুলো সাধারণত আমরা একটা অন্য কোনো, কারণ এটা তো আমরা ক্লাসিফিকেশন দেখিয়েছি আমরা, যে আমাদের কোম্পানির যে কত রকম ক্লাসিফিকেশন, সমস্ত কোম্পানির জন্য এই 29-এ যে বলা হয়েছে যে এগুলো অ্যাডমিসেবল এক্সপেন্স। তো আমরা শুধুমাত্র বিজনেসের জন্য করবো, সুতরাং বিজনেস পারপাসে যে কটা, ওই কটা আমাদের একটু মাথায় রাখলেই হবে, ঠিক আছে? এটা ভয় পাওয়ার কিছু নাই। তো আমার যেহেতু এটা সিলেবাসে আছে, সুতরাং আমাকে এটা পড়াতে হবে। এরপরে দেখো নন অ্যাডমিসেবল এক্সপেন্স। নন অ্যাডমিসেবল এক্সপেন্সটা কি, এটা সেকশন 30-তে বলা হয়েছে, আমি আর গেলাম না। Notwithstanding anything containing in the section 29, no deduction on account of allowance for income from business or profession shall be admissible in respect of the following, namely, one হচ্ছে any payment which is an income of the pay classifiable under the head salaries if tax thereon has not been paid in accordance with the provision of clause এতে বলা হয়েছে any payment made by the SSC to any person if tax thereof has been deducted and credited in accordance with the provision of chapter 7। এখানে বলা হয়েছে যে যদি উচ্চস্থলে কর কর্তৃত্ব না হয়, দ্যাট মিনস এরকম যে বেতন দেওয়া হচ্ছে কিন্তু ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্সের যেই প্রভিশনটা আছে সেটা ফলো করা হচ্ছে না, তাহলে সেই খরচটা অনুমোদনযোগ্য হবে না। তারপর কি বলা হয়েছে, যে সকল এটা, এরপর দেখো এনি পেমেন্ট এরপরে বলা হয়েছে দেখো এনি পেমেন্ট বাই ওয়ে অফ স্যালারি
to an employee if the employee is required to obtain a 12-digit taxpayer's identification number under the provision of this ordinance but fails to obtain the same at the time of making such payment. তার মানে হচ্ছে বলা হচ্ছে যে সমস্ত মানে সব এমপ্লয়ীদের কিন্তু ম্যান্ডেটরিভাবে তোমার টিন নাম্বার থাকতে হবে, মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 12 ডিজিট যেটা থাকে সেটা থাকা আবশ্যক। কিন্তু যে সকল এমপ্লয়ি এই 12 ডিজিটের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে তাদের বেতনটা বাদ দেওয়া যাবে না, তাদের বেতনটা খরচের ভিতরেই ধরতে হবে। প্রদানের সময় বেতন প্রদানের সময় তা না থাকে তাহলে সেই বেতনটা অনুমোদনযোগ্য খরচ হবে না। তারপর বলা হয়েছে এনি পেমেন্ট মেড by way of salary to an employee for whom the statement under section 108A was not provided, হ্যাঁ not provided। বিতে বলা হচ্ছে এনি পেমেন্ট, দ্যাট মিন্স 2018 সালের অর্থ আইনে বলা আছে এখানে দেখো এখানে বলা আছে এখানে বলা আছে any payment made by the salary of an employee for whom the statement under section 108 was not provided, that means যে সমস্ত কর্মী রিটার্ন দাখিল সংক্রান্ত তথ্য আয়কর বিভাগে প্রেরণ করেন সেই সমস্ত কর্মচারীদের বেতন। তার মানে এখানে 4 ধরনের কর্মচারীর বেতনের কথা বলা হয়েছে যাদের কর্মচারীর বেতনটা ডিডাক্ট করার কথা, কিন্তু এখানে ডিডাক্ট করা যাবে না। এরপরে দেখো বিতে এনি পেমেন্ট বাই ওয়ে অফ ইন্টারেস্ট, স্যালারি, কমিশন অর রিমিউনারেশন মেড বাই এ ফার্ম অর অ্যান অ্যাসোসিয়েশন অফ পারসনস টু এনি পার্টনার অফ দ্য ফার্ম অর এনি মেম্বার অফ দ্য অ্যাসোসিয়েশন অ্যাজ দ্য কেস মে বি। এখানে বলা হয়েছে যে অংশীদারি প্রতিষ্ঠান বা ব্যক্তি সংঘ কর্তৃক অংশীদার বা তার সদস্যদের প্রদত্ত সুদ, বেতন, কমিশন বা পারিশ্রমিক এইটা 30 অনুযায়ী ধারা 30 অনুযায়ী এটা কি করতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। দ্যাট মিন্স হচ্ছে এটা অ্যাডমিসেবল এক্সপেন্স না, নন অ্যাডমিসেবল এক্সপেন্স। এরপরে দেখো বি এর পরে সি এনি পেমেন্ট by way of brokerage or commission made to a person who is not a resident in Bangladesh unless tax has been deducted therefrom under section 56, that means যদি কোনো নন বাংলাদেশি, দ্যাট মিন্স বাংলাদেশের নিবাসী না এমন কোনো ব্যক্তিকে যদি তার কাজের জন্য কোনো দেওয়া হয়, কমিশন দেওয়া হয় বা ব্রোকারেজ দেওয়া হয়, হ্যাঁ এটা কি বলে দেওয়া হয়, তাহলে সেটা কি হবে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই তারকে প্রদত্ত কমিশন বা ব্রোকারেজ এটা কি করতে হবে, এটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখানো যাবে না। এরপরে আসছে ডিতে এনি পেমেন্ট টু এ provident fund or other fund established for the business by the employee unless the employer has made effective arrangement to secure that tax shall be deducted at source from any payment made from the fund which are taxable being income falling under the head salaries। তাহলে এখানে কি বলছে দেখো, করদাতা কর্তৃক কোনো কর্মচারী থেকে প্রদত্ত বেতন পূরক বাবদ 5,50,000 টাকার অতিরিক্ত প্রদান এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে 25 লক্ষ টাকা এটা হচ্ছে হবে না, কি বলে এটা অনুমোদনযোগ্য খরচ হবে না, ঠিক আছে। এরপরে ইতে দেখছি তবে শর্ত থাকে যে ওই বিনিয়োগকারীর ক্ষেত্রে যেখানে সরকার কর্তৃক গঠিত মঞ্জুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী উন্নয়নের জন্য সরকারি সিদ্ধান্ত বা গেজেট আকারে প্রকাশিত সে মোতাবেক পারিতোষিক কর্মচারীকে দেওয়া হবে।
এরপরে বলা হচ্ছে so much of the expenditure by the SEC on the provision of the prerequisites as defined in clause 45 section 2 or any employee as exceeds টাকা 5,50,000 and to any employee who is a person with a disable as exceed টাকা 25 lakh. এরপরে দেখো provision that the provision of the clause shall not be applicable to the employer where perquisites were paid to an employee in pursuance of any government decision published in the official gazette to implement the recommendation of a wage board constituted by the government. এরপরে দেখো এফে কি বলা হয়েছে any expenditure in respect of the following as it in excess of the amount or rate prescribed in its behalf and as it not in the case of salaries and service liable to excess duty supported by excise stamp or seal, namely entertainment, foreign traveling of employees and their dependents for holiday and recreation. এখানে বলা হয়েছে নিম্নলিখিত যে কোনো খরচ যা বর্ণিত হারের চেয়ে বেশি বা আবগারি শুল্ক বা স্ট্যাম্প দ্বারা সমর্থিত হয় না সেগুলো কোনগুলো আপ্যায়ন কর্মচারী বা পেশাদারদের বিদেশ ভ্রমণ ডিস্ট্রিবিউশন অফ ফ্রি স্যাম্পল বিনামূল্যে নমুনা বিতরণ। এরপরে জিতে বলা হয়েছে এনি এক্সপেন্ডিচার এক্সিডিং 10% অফ দ্য net profit disclosed in the statement of account by way of a head office or intergroup expense called by whatever name by a company not incorporated in Bangladesh under Company Act 1994. এরপরে হচ্ছে বাংলাদেশে কোম্পানি আইন অনুযায়ী যে সমস্ত কোম্পানিগুলো গঠিত হয় না এবং তার বা যে সমস্ত কোম্পানির হেড অফিস বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী যে সমস্ত কোম্পানি গঠিত হয় না দ্যাট মিনস তাদের হেড অফিসের খরচ আন্তঃগ্রুপ খরচ বা সমজাতীয় খরচ তার আয় বিবরণীতে প্রদর্শিত নিট মুনাফার 10%। So far the expenditure এরপরে এইচে দেখো so far of the expenditure or aggregate of the expenditure by an SEC by way of royalty, technical service fee, technical know-how fee or technical assistance fee or any fee of similar nature exceeds the following. এখানে বলা হচ্ছে রয়্যালটি কারিগরি সেবা কারিগরি কৌশলাদি তারপর কারিগরি সহায়তা ইত্যাদি যা আয় বিবরণীতে প্রদর্শিত মুনাফার এখানে একটা দেয়া আছে ফর দ্য ফার্স্ট 3 years from the commencement of the business or profession that means এই সমস্ত ক্ষেত্রে বিজনেস শুরু করার প্রথম 3 বছর 10% নেট প্রফিটের 10% হারে দিতে হবে 10% পর্যন্ত মানে অনুমোদনযোগ্য খরচ 10% of the net profit from business or profession exceeding any profit or income of subsidiary or association or joint venture disclosed in the statement of account. That means হচ্ছে ওই কোম্পানি যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি থাকে বা কোনো জয়েন্ট ভেঞ্চার থাকে তার ইনকামটা এখানে আসবে না শুধুমাত্র কোম্পানির নিজস্ব ইনকামের 10%। For subsequent income year, পরবর্তী ইনকাম ইয়ারে 8% of the net profit from business or profession excluding any profit or income of subsidiary or association or joint venture disclosed in the statement of accounts. আচ্ছা এরপরে দেখো আইতে বলা হয়েছে any payment by way of salary or
remuneration made otherwise than by crossed check or bank transfer by a person to any employee having gross monthly salary of টাকা 15,000 or more, মাসিক 15,000 টাকা বা তার বেশি বেতন বা সম্মানী ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করা না হলে। তার মানে এখানে বলা আছে যে 15,000 টাকা হলে তার স্যালারিটা ক্রস চেকের মাধ্যমে দিতে হবে অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দিতে হবে। যদি এই জিনিসটা ফলো না করা হয় তাহলে সেটা অনুমোদনযোগ্য খরচ হবে না। এরপরে দেখো, any expenditure by way of incentive bonus exceeding 10% of the net profit disclosed in the statement of accounts, এখানে বলা হচ্ছে আয়ের বিবরণীতে প্রদর্শিত আয়ের 10% অতিক্রম করেছে এমন উৎসাহ বোনাস। দ্যাট মিনস ইনসেন্টিভ বোনাস যদি তার নেট ইনকামের 10%-এর বেশি হয় তাহলে সেটা অনুমোদনযোগ্য হবে না। এরপরে দেখো কেতে বলা হয়েছে any expenditure by way of overseas traveling exceeding 0.5% of the disclosed turnover, provided that nothing of this clause shall apply to the overseas traveling expense by an SSE engaged in providing any service to the government where overseas traveling is a key requirement of that service. তার মানে হচ্ছে এখানে বলছে বৈদেশিক ভ্রমণ ব্যয় যা উল্লেখিত মোট আয়ের 5% অতিক্রম করেছে। বৈদেশিক ভ্রমণ ব্যয় যে ব্যয়টা যতটুকু পর্যন্ত অনুমোদনযোগ্য তার যদি 5% অতিক্রম করে তবে সরকারকে প্রদত্ত সেবার জন্য বৈদেশিক ভ্রমণ ব্যয় প্রযোজ্য হবে না। সরকারের উদ্দেশ্যে বা সরকারের কোনো কাজের উদ্দেশ্যে যদি ভ্রমণ ব্যয় করা হয় তাহলে সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য না, ঠিক আছে, সেটা অনুমোদনযোগ্য খরচ হবে। এরপরে দেখো এনি এক্সপেন্ডিচার বাই ওয়ে অফ ওভারসিজ, না এটা বললাম। এরপরে হচ্ছে দেখো এনি পেমেন্ট বাই ওয়ে অফ কমিশন পেইড অর ডিসকাউন্ট মেড টু ইটস শেয়ার হোল্ডার ডিরেক্টর বাই এ কোম্পানি, শেয়ার হোল্ডার ডিরেক্টর কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালককে প্রদত্ত কমিশন বা পাট্টা, ঠিক আছে। এমে দেখো any payment by a person exceeding টাকা 15,000 or more otherwise than by a cross check or a bank transfer excluding payment for the purchase of raw material, salary or remuneration made by any employee without prejudice to the obligation referred to in clause 1, any payment for government obligation, এখানে কি বলা হচ্ছে কাঁচামাল ক্রয় বা গভর্নমেন্টের যদি কোনো অব্লিগেশন থাকে সেইটা ছাড়া যে কোনো খরচ 50,000 টাকা বা তার বেশি হলে তা ক্রস চেকের মাধ্যমে যদি পরিশোধ করা না হয় তাহলে কি হবে, তাহলে সেটা অনুমোদনযোগ্য খরচ হবে না। 16 দেখো এম দেখো any payment by way of any rent or any property whether used for commercial or residential purpose otherwise than by a crossed check or bank transfer, তাহলে যে কোনো রকমের ভাড়া পরিশোধ যা বাণিজ্যিক বা আবাসিক যে কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হোক না কেন তা যদি ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধিত না হয়। তার মানে এখানে বলা আছে ব্যক্তিগত পারপাসেই হোক বা কমার্শিয়াল পারপাসে হোক যে কোনো পারপাসে বাড়ি ভাড়াটা তোমার কি করতে হবে, ব্যাংক চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এরপরে দেখো any payment made to a person who is required to obtain a 12-digit taxpayer identification number under clause 18, 19 and 30 of the subsection 3 section 184A but fail to hold the same at the time of payment, তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে কোম্পানির এজেন্ট বা ডিস্ট্রিবিউটর হিসেবে কমিশন, মোবাইল রিজনালদের মোবাইল ব্যাংকিং বা অন্য যে কোনো উপায়ে অর্থ স্থানান্তর, কমিশন ফি, পরামর্শ ফি, ক্যাটারিং সার্ভিস ফি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফি, ম্যান পাওয়ার আর সিকিউরিটি সরবরাহের ক্ষেত্রে ফি, সেক্ষেত্রে যদি মানে যে কোনো পারপাসেই হোক তুমি যাকে পেমেন্ট করবা, যাকে পেমেন্ট করা হবে তার অবশ্যই 12 ডিজিটের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে হবে। যদি নাম্বার না থাকে তাহলে সেই খরচটা অনুমোদনযোগ্য হবে না। এনি প্রমোশনাল এক্সপেন্স এক্সিডিং
0.5%, 0.5% of the disclosed business turnover. আচ্ছা, যে কোনো প্রমোশনাল খরচ সেটা যদি 0.5%-এর অতিরিক্ত হয় তাহলে সেটাও অনুমোদনযোগ্য হবে না। Explanation for the purpose of disclosed promotional expense means any expense incurred by way of giving any benefit in kind or cash or in any other form of any person for the promotion of the business or profession. Professional expense আমরা জানি, তারপরেও ইনকাম ট্যাক্সের ভাষায় এটার ব্যাখ্যা করা হয়েছে যে কোনো বেনিফিটের জন্য, বেনিফিট পাওয়ার জন্য, সেটা যদি ক্যাশ বা অন্য কোনো ফর্মে কোনো ব্যক্তিকে প্রদান করা হয় সেটাই হচ্ছে প্রমোশনাল এক্সপেন্স। তো এই ছিল আজকে আমাদের সেশনের পড়া। আমরা জানলাম আমাদের 29 সেকশনে বলা হয়েছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর 29 সেকশনে অ্যাডমিসেবল এক্সপেন্স সম্পর্কে বলা হয়েছে, এবং এই অ্যাডমিসেবল এক্সপেন্স তোমার পার্টনারশিপ এবং কোম্পানি দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। আর ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স বলা হয়েছে যে অনুমোদনযোগ্য খরচ, যেগুলোকে ইনকাম ট্যাক্স অধ্যাদেশ যেটাকে অনুমোদন দেয়নি, যে খরচগুলো আমরা আমাদের নিট লাভ থেকে বাদ দিতে পারবো না। তো এটা তোমার আগের মতোই তোমার অংশীদারি কারবার এবং কোম্পানি দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। তো এগুলো আমরা জানলাম, এগুলো আমরা মনে রাখতে চেষ্টা করবো। অনেকগুলো ক্লোজ, আমাদের সবগুলো আমি বারবারই বলছি, আমাদের সবগুলো মনে রাখার অবশ্যই দরকার নেই। আমরা বিজনেস রিলেটেড অঙ্কগুলো করবো তোমাদের জানার জন্য, আর আমাদের সিলেবাসে যেহেতু আছে সুতরাং আমাকে পড়াতে হবে। তো এগুলো জানার জন্য আমি আজকে বললাম। তো নেক্সট ক্লাসে আমরা অঙ্কে যাব, তখন তোমরা দেখতে পারবে যে কিছু কিছু আমাদের মনে রাখতে হয়, সব কিছু মনে রাখতে হয় না। ঠিক আছে? তো সেই আমি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।